হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা 100টা সেরা বাছাই করা কোয়েশ্চেনের সেট করব, কুইক রিভিশন। চলো চটপট অ্যান্সার করার চেষ্টা করো এবং আমাকে জানাও তোমরা এর মধ্যে কতগুলো উত্তর করতে পারলে আর কতগুলো পারলে না। তোমাদের প্রতিদিনের যে গ্রাম পঞ্চায়েতের ভিডিও সন্ধ্যাবেলা 6টার সময় হয়, ওটার আলাদা প্লেলিস্ট রয়েছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত জিকে বলে। সেখানে তোমরা উইথ ডিটেলস কোয়েশ্চেন ডিসকাশনের ক্লাস করতে পারো। আজকের দিনটা তোমাদের জন্য আমি ম্যারাথন রেখেছি। তো চলো, প্রথম প্রশ্নের উত্তর সবাই দাও, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ আন্দোলন কোনটা ছিল? যেহেতু এখানে সর্বভারতীয় বলেছে, তাই রাওলাট সত্যাগ্রহ বলবো। এখানে কিন্তু আমাদের প্রথম যে সত্যাগ্রহ তার সেই সত্যাগ্রহের কথা বললে হবে না, যেহেতু সর্বভারতীয় সত্যাগ্রহ বলেছে। কেননা 1919 সালে কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি প্রথম যে সত্যাগ্রহ করেছিলেন সেটাই সর্বভারতীয় হয়েছিল, মানে ভারতের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন যোগদান করেছিল। অ্যাকচুয়ালি গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হচ্ছে 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ, যেটা বিহারে হয়েছিল। এটা হচ্ছে গান্ধীজি যদি শুধু বলে যে প্রথম সত্যাগ্রহ, তখন এইটা আমাদের উত্তর করতে হবে, কিন্তু এটা সর্বভারতীয় ছিল না, কেননা শুধু বিহারের লোকজনই এটাতে অংশগ্রহণ করেছিল, খুব মুষ্টিমেয় লোকজন। কিন্তু রাওলাট সত্যাগ্রহটা ভারতের অনেক জায়গা থেকে অংশগ্রহণ করেছিল, তাই প্রথম যখন সর্বভারতীয় বলবে আমাদের রাওলাট সত্যাগ্রহ করতে হবে। এরপরে শিব সমুদ্রম জলপ্রপাতটা কোন নদীর তীরে অবস্থিত, মানে কোন নদীর ওপরে রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত? এটা কাবেরী নদীর ওপরে রয়েছে, অ্যাকচুয়ালি কর্ণাটকে রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাতটা। তারপরে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ রয়েছে কোথায়? মণিপুরে। এবং এটা এখানে আমাদের কেইবুল লামজাও নামক যে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান পৃথিবীর, সেই কেইবুল লামজাও জাতীয় উদ্যান এইখানে রয়েছে। তারপরে কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? একদম যদি আমরা ভারতের নিচের দিকে দেখি, তাহলে শ্রীলঙ্কাতে এই জায়গাটা করে রয়েছে আমাদের কি পক প্রণালী, যেটা ভারতকে শ্রীলঙ্কার থেকে আলাদা করেছে। 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতের কোন শহরে হয়েছিল? অমৃতসরে হয়েছিল, পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ উদ্যানে এই ঘটনা ঘটেছিল। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের ক্লাস তোমাদের 2 জুন থেকে স্টার্ট হয়ে গেছে, ব্যাচে ফুল ফেজে ক্লাস চলছে। তোমরা এটাতে যুক্ত হতে চাইলে এখনও তোমাদের PP10 কুপন কোড ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট এই কোর্স প্রাইসের ওপর পেয়ে যাবে। এটা ছাড়াও তোমাদের এই ব্যাপারে আরও যদি কিছু জানার থাকে, সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল আমাদের সাথে করতে পারো। এখানে 7জন এডুকেটার মিলিয়ে তোমাদের এই ব্যাচটা পুরো করাচ্ছেন। ম্যাথের 2জন রয়েছেন থিওরি প্লাস প্র্যাকটিস ক্লাসের জন্য, ইংরাজিরও তাই, জিকেরও তাই, বাংলাতে রয়েছেন ম্যাম আমাদের, যাকে তোমরা ইউটিউবে দেখো। এই 7জন এডুকেটার মিলে এবারে পঞ্চায়েতের পরীক্ষার প্রস্তুতি তোমাদের চলছে, একদম ফুল ফেজে ক্লাস চলছে। জয়েন করে নাও তাড়াতাড়ি। আর WBPSC মিসলেনিয়াসেরও ব্যাচ চলছে, এখানেও PP10 কুপন কোড ইউজ করে তোমরা যুক্ত হতে পারো। এই দুটোই তোমাদের উইথ টেস্ট সিরিজ ব্যাচ, সুতরাং এখানে তোমাদের টেস্ট সিরিজও থাকবে। পরের প্রশ্ন চলে আসবো, ভারতের গণপরিষদ কত তারিখে ভারতের সংবিধান গ্রহণ করেছিল? দেখো, 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয় এবং এটা পূর্ণভাবে কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারিতে। 26শে জানুয়ারিতে। এরপর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। 1947 সালের 29শে আগস্ট সংবিধানের খসড়া রচনা করার জন্য 7জনের একটা কমিটি গঠন করা হয়, ঠিক আছে, এবং এটার চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বর্তমানে আমাদের 11টা মৌলিক কর্তব্য আছে, মনে রাখবে, 11টা মৌলিক কর্তব্য আছে এবং এটা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে। পশ্চিমবঙ্গের প্রধান
তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র সল্টলেক সেক্টর 5 কোন জেলায় অবস্থিত? সল্টলেক সেক্টর 5 এটা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, উত্তর 24 পরগনা। কোন কয়লা সবচেয়ে উন্নত মানের এবং এতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? অ্যানথ্রাসাইট। এতে 85 থেকে 95% কার্বন থাকে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম পোতাশ্রয় সন্ধান মেলে? লোথাল। গুজরাটের ভোগাবো নদীর তীরে অবস্থিত এই লোথাল। কোনো বস্তুর ওজন পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে। যে তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে তরল ফুটতে শুরু করে তাকে কি বলে? স্ফুটনাঙ্ক বলা হয়। আর যে তাপমাত্রায় একটা কঠিন পদার্থ গলিত হয়ে তরল অবস্থায় পরিণত হতে শুরু করে সেটাকে বলা হয় গলনাঙ্ক। দিন ই ইলাহি নামক একেশ্বরবাদী ধর্মমত কে প্রবর্তন করেন? আকবর 1582 সালে। এবং বীরবল প্রথম এই ধর্মমত গ্রহণ করেছিল। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে নিম্নলিখিত কোন ভারতীয় দ্বীপপুঞ্জ অবস্থিত? রামেশ্বরম। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে বক প্রণালী রয়েছে, একটু আগেই আমরা দেখলাম। প্রাচীন সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ীর রচয়িতাকে? অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন পাণিনি। সুশ্রুত ছিলেন শল্য চিকিৎসা, সুশ্রুত সংহিতার মানে রচয়িতা, শল্য চিকিৎসার সাথে জড়িত, সুশ্রুত সংহিতা লিখেছিলেন। জয়দেব গীত গোবিন্দর রচয়িতা ছিলেন, বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দ। সুরদাস ছিলেন মানে একজন অন্ধ কবি যিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গান গাইতেন। ভারতের ইতিহাসে কাকে নবরত্ন সভার জন্য স্মরণ করা হয়? নবরত্ন সভার জন্য স্মরণ করা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হতো, এবং যার সময় মানে ওই কালিদাস, বরাহমিহির, ধন্বন্তরী এরকম 9 জন পণ্ডিত ছিলেন নবরত্ন, এবং এনার সময় ফাহিন এসেছিলেন আমাদের ভারতবর্ষে। হর্ষবর্ধনের সময় হিউ এন সাং এসেছিলেন। নেক্সট, বিখ্যাত ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন? এনার লেখা বইয়ের নাম হচ্ছে কিতাব উল রাহেলা। ইনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়, মরক্কো থেকে। এরপর আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? কলকাতা। এবং বৃহত্তম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। নেক্সট, লোহিত মৃত্তিকা বা লাল মাটি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রধানত দেখা যায়? আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এটা লাল হয়, মাটির রংটা লাল হয়। তো এইটা দেখা যায় বেশিরভাগ লারার অঞ্চলে প্রধানত দেখা যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট নির্বাচিত আসন সংখ্যা কত? মোট 294টা। লোকসভায় 42টা আসন থাকে, আর রাজ্যসভায় থাকে 42টা আসন লোকসভা, আর 16টা আসন থাকে রাজ্যসভা থেকে সংসদে। এরপরে পশ্চিমবঙ্গে কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? হাওড়া। 5টা জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, কি কি হবে? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া।
হাওড়ার ওপর দিয়ে যায়নি। নেক্সট, ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম ঝাড়খণ্ডের সাথে, প্রায় 500 কিলোমিটারের একটা সীমানা রয়েছে। এবং আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ দেশের সাথে যদি দেখতে যাই সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সব থেকে বেশি সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের। এরপরে ভারতের রুর অফ ইন্ডিয়া কাকে বলে? এখানকার মানে খনিজ সম্পদ এবং শিল্পোন্নত সাদৃশ্যের কারণে জার্মানির একটা অঞ্চল আছে যেটাকে রুর বলে, তো তার অনুকরণে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। সম্পত্তির অধিকারকে কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? এটা হয়েছিল 1978 সালের একটা সংবিধান সংশোধনীতে, 44তম সংবিধান সংশোধনী, যেখান থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় এবং বর্তমানে সম্পত্তির অধিকারটা রয়েছে 300A, আর্টিকেল 300A-তে। সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সমস্ত পরীক্ষাতেই প্রায় আসে। দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন? আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন। 1556 সালের পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের সেনাপতি বৈরাম খাঁ কাকে পরাজিত করেছিলেন? হিমুকে পরাজিত করেছিলেন। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। বৈরাম খাঁ আকবরের অভিভাবক ছিলেন, তো হিমুকে, হেমচন্দ্র বিক্রমাদিত্য এনার নাম ছিল, তাকে পরাজিত করেছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? এনার সময়কালটাকে বলা হয় দক্ষিণ ভারতের সাহিত্যের সুবর্ণযুগ। দক্ষিণ ভারতের শুধু সাহিত্য না, শিল্প ও সাহিত্যের সুবর্ণযুগ। তো ইনি বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ যে রাজবংশ ছিল সেই বংশের রাজা ছিলেন। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক কার সমসাময়িক ছিলেন? সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন গুরু নানক। 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার প্রধান বিশ্বাসঘাতক সেনাপতি কে ছিলেন? মীর জাফর। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ইনি ছিলেন প্রথম ভাইসরয় এবং ভারতের শেষ গভর্নর জেনারেল। ভারতের শেষ গভর্নর জেনারেল বললেও লর্ড ক্যানিং হবে, ভারতের প্রথম ভাইসরয় বললেও লর্ড ক্যানিং হবে। এবং সিপাহী বিদ্রোহের সময়তেও ছিলেন এই লর্ড ক্যানিং। যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ আমাদের হয়েছিল 1857 সালে, আর 1858 সালের একটা অ্যাক্ট অনুযায়ী এই ভাইসরয় পদটা গভর্নর জেনারেল পদটা ভাইসরয় পদ হয়েছিল। তারপরে কত সালে সতীদাহ প্রথা রদ আইন পাস হয়? 1829 সালে রাজা রামমোহন রায়ের মানে সহযোগিতায়। এটা লর্ড উইলিয়াম বেন্টিং, এই সময় ছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় এটা হয়েছিল। আচ্ছা, নেক্সট, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতের উপরাষ্ট্রপতি এক্স অফিসো চেয়ারম্যান হিসেবে কাজ করেন। তো আমরা এই ভারতের উপরাষ্ট্রপতিকে বলবো রাজ্যসভার সভাপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন? এখানে দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের। একটা হচ্ছে 65 বছর, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে, আর 62 বছর হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে। এরপরে কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার। এবং এই অর্থ বিলটা শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়।
মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটা? বৃহত্তম এবং আভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে তোমার যকৃৎ। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি এর অভাবে আমরা জানি আমাদের স্কারভি রোগ হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, সেটাকে স্কারভি বলে। আর টক জাতীয় ফলে এই ভিটামিন সি প্রচুর থাকে, যেমন আমলকি, পাতিলেবু। এরপরে শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ হচ্ছে অ্যাকচুয়ালি কঠিন কার্বন ডাই অক্সাইড। নিম্নলিখিত শৃঙ্গগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ? এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে গডউইন অস্টিন, K2। ভারতের গ্রামীণ অর্থনীতিতে কৃষিক্ষেত্রে কোন ক্ষেত্রের, এখানে একটা কথা আমি একটু বলে দেব, এর মধ্যে বলেছে নিম্নলিখিত শৃঙ্গগুলির মধ্যে সর্বোচ্চ কোনটা, গডউইন অস্টিন বা K2। আর এটার পরেই কাঞ্চনজঙ্ঘা। গডউইন অস্টিন হচ্ছে আমাদের পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ, কাঞ্চনজঙ্ঘা তৃতীয় সর্বোচ্চ, আর প্রথম সর্বোচ্চ হচ্ছে আমাদের হিমালয়। আচ্ছা, এবারে চলে আসবো এই প্রশ্নটায়, ভারতের গ্রামীণ অর্থনীতিতে কৃষিক্ষেত্র কোন ক্ষেত্রের অন্তর্গত? কৃষিক্ষেত্র প্রাথমিক ক্ষেত্রের অন্তর্গত। আমাদের তিনটে ক্ষেত্র রয়েছে, যেমন এইটা টার্সিয়ারিটাকে, এটাকে সেবা ক্ষেত্র বলা হয়। বিভিন্ন ফ্যাক্টরি যেগুলো নির্মাণ পুনর্নির্মাণ হয় সেগুলো সেকেন্ডারি সেক্টর। আর যেগুলো একদম প্রকৃতি থেকে মানে আরোহণের সঙ্গে, যেমন ধরো কৃষি, তারপরে খনিজ, ঠিক আছে, খনিজ পদার্থ, তারপরে মৎস্য, এইসব চাষগুলো সবটাই আমাদের প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। এরপরে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান কে নিয়োগ করেন? রাজ্য সরকার নিয়োগ করেন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে। বানিহাল গিরিপথ নিচের কোন রাজ্যে অবস্থিত? বানিহাল গিরিপথ জম্মু কাশ্মীরে রয়েছে। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন নোটেটাম নামক একটা ছত্রাক থেকে। এটা আমাদের বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ, বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক, যেটার নাম হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয় টাংস্টেন। এটা গলনাঙ্ক অনেক বেশি হয়, যাতে অনেক তাপেও, মানে এটা প্রায় 3422 ডিগ্রি সেলসিয়াস তোমার হচ্ছে গলনাঙ্ক হয়, যাতে বেশি তাপে ওটা চট করে না গলে যায়। ওই জন্য এটা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ইউজ করা হয়। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? প্রধান চারটি গ্রুপ রয়েছে রক্তের, এ, বি, AB এবং ও। এবং এটা আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, কার্ল ল্যান্ডস্টেইনার। লাফিং গ্যাস হিসাবে নিচের কোনটা পরিচিত? নাইট্রাস অক্সাইড কে বলা হয় লাফিং গ্যাস। গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি প্রধান নিজস্ব উৎস কোনটা? স্থানীয় কর, মেলা ও হাট থেকে সংগৃহীত টোল ফ্রি। গ্রামীণ রাস্তায় যোগাযোগের উন্নতির জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY কোন প্রধানমন্ত্রীর আমলে চালু হয়েছিল? অটল বিহারী বাজপেয়ী, 2000 সালে চালু হয়েছিল এটা। ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া আবশ্যক? 35 বছর। কিয়োটো প্রোটোকল নিম্নলিখিত কোন বিষয়টির সাথে জড়িত? পরিবেশ। কিয়োটো হচ্ছে জাপানের একটা শহর, জাপানে, এবং এই কিয়োটো প্রোটোকল 1997-এ জাপানের কিয়োটোতে গৃহীত হয়েছিল এবং 2005 সালে কার্যকর হয়েছিল। এবং যখন কার্যকর হয়েছিল, ভারত তখনই এই কিয়োটো প্রোটোকলে আমাদের ভারত স্বাক্ষর করেছিল। এর মূল উদ্দেশ্য হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে সেগুলোর নির্গমনকে হ্রাস করা। এরপর মানবদেহে কোন অঙ্গকে রক্তের ব্যাংক বলা হয়? ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি।
প্লীহা বা স্প্লিনকে বলা হয় রক্তের ব্যাংক। লোহিত রক্তকণিকার কবর স্থান বলা হয় এটাকে। লোহিত রক্তকণিকা কবরস্থান। সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনকে। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদীর উপর অবস্থিত? ব্রহ্মপুত্র। আসামে রয়েছে মাজুলি। ভারতের কোন রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি সব থেকে বেশি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি মহারাষ্ট্রে সব থেকে বেশি দেখা যায়। স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ এবং ব্যাংকের মধ্যে সংযোগকারী মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনক কাকে বলা হয়? মোহাম্মদ ইউনুস। কোন কমিটি ভারতে প্রথম 3 স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস নির্গত হয়? ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। যেমন এয়ার কন্ডিশনার, অ্যারোজল স্প্রে, রেফ্রিজারেটর, ফ্রিজের রেফ্রিজারেন্ট হিসেবে এটা ইউজ করা হয়। এবং এই ক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে। আর ওজোন স্তর কোথায় আছে? ওজোন স্তর আছে আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। এরপরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সিঙ্গলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। তিস্তা নদীর পূর্ব অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? ডুয়ার্স বলা হয় তিস্তা নদীর পূর্ব অংশকে। এবং পশ্চিম অংশ যেটা সেটাকে বলা হয় তরাই। এরপরে 1932 সালে পুনা চুক্তি বা পুনা প্যাক্ট কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধীজি আর বি আর আম্বেদকর। গোপাল কৃষ্ণ গোখলে কাকে নিজের রাজনৈতিক গুরু মনে করতেন? মহাদেব গোবিন্দ রানাডেকে। এবং গোপাল কৃষ্ণ গোখলে নিজে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। তারপরে 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ ঘোষণার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটা কার? বাল গঙ্গাধর তিলক। ভারতের সবচেয়ে পুরানো তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? এটা রয়েছে ডিগবয়। এটা এশিয়ারও মানে প্রাচীন। হুম। এরপরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মানরেগা কত সালে পাশ হয়? 2005 সালে পাশ হয়। এটা মানে 2005 সালে পাশ হয়েছিল। 2006 সালে মানে এটা প্রথমে যখন হয় তখন এনআরইজি অ্যাক্ট ছিল। এটাও তোমাদের অনেক সময় পঞ্চায়েতের ক্ষেত্রে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে যে এর পূর্ববর্তী নাম ছিল কি? এর পরেও একটা নাম এটা চেঞ্জ হয়েছে, যেখানে 100 র জায়গায় 125 দিনের কাজের কথা বলা হয়েছে। এটা তোমাদের আমি রেগুলার ক্লাসে বলি, যেখানে আলোচনা করা হয় সন্ধ্যাবেলা 6টার ক্লাসে। তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, নতুন নাম এটার কি? আমাকে কমেন্ট বক্সে জানাবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রকল্প কোনটা? আনন্দধারা, যেটা এনআরএলএম
মানে পশ্চিমবঙ্গের রূপ আর কি, গ্রামীণ জাতীয় জীবিকা মিশনের পশ্চিমবঙ্গ রূপ। নাবার্ডের প্রধান কাজ কি? নাবার্ড মানে হচ্ছে কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এক্ষেত্রে গ্রামীণ আর কৃষি ঋণ প্রদান হয়ে যাবে। 1982 সালে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল এবং শিবরামন কমিটির সুপারিশে হয়েছিল। এরপর গ্রামীণ গৃহহীন পরিবারগুলোকে পাকা বাড়ি প্রদানের লক্ষ্যে বর্তমানে কোন কেন্দ্রীয় প্রকল্প চালু রয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। 2016 সালে এটা শুরু করা হয়েছিল। নিম্নের কোনটি বৈদ্যুতিক সার্কিটের উপাদান নয়? বোর্ড। গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যের উন্নতির জন্য বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার যোজনা কোনটা? এটাও তোমার 2016 সালে লঞ্চ হয়েছিল, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। অপারেশন বর্গা পশ্চিমবঙ্গে কত সালে সফলভাবে বাস্তবায়িত হয়? 1977 সালে ব্রাহ্মণ সরকার ক্ষমতায় আসার পর এটা হয়েছিল। খাদ্য সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তরের অধীনে পরিচালিত হয়? খাদ্য ও সরবরাহ দপ্তর। গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে রয়েছে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা? গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, যেটাকে বৃদ্ধ গঙ্গা, তারপরে দক্ষিণ গঙ্গা, এগুলো বলা হয়ে থাকে। এরপরে ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কত সালে স্থাপিত হয়েছিল? 1975। তারের ব্যবহার ছাড়াই নেটওয়ার্কের সাথে সংযোগকারী ডিভাইসকে কি বলা হয়? ওয়্যারলেস। নিচের কোনটা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? উলার হ্রদ। কে অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয়? কোয়েম্বাটুরকে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয়, আর আমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। এরপরে ভারতে কে জরুরি অবস্থা জারি করতে পারেন? রাষ্ট্রপতি। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 6 বছর। কোন প্রধানমন্ত্রী পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রবর্তনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? জওহরলাল নেহেরু। এবং 1992 সালে আমরা জানি এই পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল ৭৩তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী। এটাও খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতেই আসে। কোল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে? বুদ্ধ ভগত। বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। সিধু কানু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। ভারতের কোন রাজ্যে গুরু শিখর শৃঙ্গ রয়েছে? গুরু শিখর শৃঙ্গ আরাবল্লীর সর্বোচ্চ শিখর। রাজস্থান এখানে উত্তর হয়ে যাবে। কোন রাজ্য ভারতের শস্যাগার নামে পরিচিত? পাঞ্জাব। উদ্ভিদের মূল দ্বারা জল শোষণ প্রক্রিয়াকে কি বলা হয়? অভিশ্রবণ।
ভারতের খনিজ তেলের জন্য বিখ্যাত অঙ্কলেশ্বর কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। 1938 সালের হরিপুরা কংগ্রেস অধিবেশনে কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ বা বাণী প্রচার করেন, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত? প্রথম ধর্মোপদেশ বা বাণী প্রচার করেন যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, এটা কোথায় করেছিল? সারনাথে। ইন্ডিকা নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা। ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থিনিস। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি। কোন ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? লবণ আইন ভঙ্গ করা। ভারতে রুপিয়া কে প্রবর্তন করেন? শেরশাহ সূরি। সাধারণত মানবদেহে রোগের বিরুদ্ধে লড়াই করে কোনটি? অ্যান্টিবডি। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? কেরালা। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? আনাইমুদি, যেটা আনামালাই পর্বতের একটা অংশ। 2002 সালের 86তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি যুক্ত হয়? 21A। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? মোহাম্মদ আলী জিন্নাহ। ডেল্টা গঠনের প্রধান কারণ কি? পলি জমা। এফডিআই মানে কি? এফডিআই মানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। রাষ্ট্রপতি কোন ধরনের ক্ষমতা প্রয়োগে অধ্যাদেশ জারি করেন? আইনি, আর্টিকেল 123 অনুযায়ী। তো এগুলো ছিল আজকের জন্য তোমাদের ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। আগামীকাল আরও এরকম 100টা সেট তাহলে তোমাদের জন্য করাবো। আর পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি ব্যাচে তোমাদের ক্লাস চলছে ফুল ফেজে। আরও একবার আমি সবাইকে জানিয়ে রাখি, তোমরা এই ব্যাচে ভর্তি তাড়াতাড়ি হও এবং PP10 কুপন কোড ইউজ করলে তোমাদের 10% ডিসকাউন্ট এই প্রাইসের ওপর তোমরা পেতে পারবে। এটাও লিমিটেড অফারই রয়েছে। এই অফার থাকতে থাকতে তোমরা যুক্ত হয়ে যাও। এই ব্যাচ সম্পর্কে আরও ডিটেলস জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথাও বলতে পারো। এছাড়াও মিসলেনিয়াস ব্যাচ চলছে, এগুলো সবকটাই তোমাদের উইথ মক টেস্ট সিরিজ ব্যাচ। সুতরাং মক টেস্ট এর জন্যও তোমাদের আলাদা কোথাও যেতে হবে না। এই ব্যাচে পড়াশোনা, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ এর সাথে সাথে মক টেস্টগুলো তোমরা দিতে পারবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।